আজকের প্রদ্যুৎবাবু বলছেন যে ওনাকে অবশ্য উনি উত্তরটা দিয়ে এসছেন, ওনাকে একজন বলেছে এলআইসির 74% বিক্রি হয়ে যাচ্ছে, গাছে কাঁঠাল গোঁপে তেল। যাই হোক, আমি ঘটনাটা বলি। আমি আজকের তোমাদেরকে প্রথম যেটা দেখাচ্ছি, এই স্লাইডগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। প্রথম হচ্ছে এই স্লাইডটা তোমরা সবাই জানো, তবু এটা দেখাবার টাইম হয়ে গেছে। এটা হচ্ছে সেকশন 37 এলআইসি অ্যাক্ট 1956। সেকশন 37 এলআইসি অ্যাক্ট 1956 খুব ক্লিয়ারলি বলছে যে এলআইসি পলিসিস আর গ্যারান্টেড বাই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। কিরকম না, দা সাম অ্যাসিওর্ড, অর্থাৎ একটা পলিসি করলে 10 লাখ টাকার পলিসি, সেই 10 লাখ টাকার পলিসি সাম অ্যাসিওর্ড of all policies issued by Life Insurance Corporation of India, অর্থাৎ এলআইসি যে পলিসি ইস্যু করে তার সাম অ্যাসিওর্ড ইনক্লুডিং এনি বোনাস ডিক্লেয়ার ইন রেসপেক্ট দেয়ারঅফ, এন্ড এই যে জায়গাটা এন্ড সাবজেক্ট টু প্রভিশন, এটা জানবেন এটা হচ্ছে 1956 এর সেই দিনকার কথা বলে দেওয়া আছে, তবু আমি পড়ে শোনাচ্ছি। Subject to the provision contained in section 14, the amount assured by all policies issued by any insurer, মানে সেই দিন অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে এলআইসি তৈরি হয়েছিল, সেই এনি ইন্স্যুরার বলা হচ্ছে। হ্যাঁ, এনি ইন্স্যুরার দ্য লায়াবিলিটিজ আন্ডার হুইচ উই হ্যাভ ভেস্টেড ইন দ্য কর্পোরেশন। এনি ইন্স্যুরার বললে অন্য কোনো ইন্স্যুরার না, ইন্স্যুরার, এনি ইন্স্যুরার the liabilities under which we have vested in the corporation 1956 এর 1 সেপ্টেম্বর যে যে কোম্পানিকে ইনকর্পোরেশন করে কর্পোরেশন তৈরি হয়েছে তাদের লাইবিলিটি আন্ডার দিস অ্যাক্ট, অর্থাৎ এই অ্যাক্টে যে লাইবিলিটি গুলো রয়েছে, and all bonus declared in respect thereof whether before or after the appointed date। এটা হচ্ছে সেই কোম্পানিগুলোর বোনাস, যেহেতু আমরা নিয়ে নিয়েছি, shall be guaranteed as to payment in cash by central government। অর্থাৎ কি না, এলআইসি যাই হোক না কেন, এলআইসিতে কিন্তু একটা রক্ষা কবচ থাকে, সেই রক্ষা কবচের মাধ্যমে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে আপনার এলআইসি পলিসি কিন্তু এটার বোনাস এবং সাম অ্যাসিওর্ডের গ্যারান্টি কে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। ঠিক আছে, আচ্ছা, এইটা হলো সেকশন 37, এবং এখানে আমি একটা জিনিস দেখাতে চাইছি তোমাদের, এক মিনিট। তাহলে আমি প্রথমে তোমাদের যেটা দেখালাম যে সেকশন 37 এলআইসি অ্যাক্ট 1956 অনুযায়ী যে কোনো পলিসির টাকা এবং তার বোনাসের গ্যারান্টি কিন্তু এলআইসির সাথে সাথে কে নিয়ে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে। এইবারে কথা হচ্ছে যে তাহলে এই যে আইপিওটা আসছে, এই আইপিওটাতে কি এটা বন্ধ হয়ে যাবে না? সেখানে কিন্তু গত বছর যখন, এটা কিন্তু একটা জাস্ট গত বছরের জিনিসেরই পুনরাবৃত্তি, এটার কথাবার্তা হয়ে গেছিল গত বছর 2020-তে ফ্লোর অফ পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু সীতারামন ম্যাডাম ফাইন্যান্স মিনিস্টার, উনি কিন্তু জানালেন যে না, এলআইসি পলিসি উইল রিটেন ইটস সভরেন গ্যারান্টি, অর্থাৎ কিনা এই যে গ্যারান্টিটা দেখলেন এটাকে বলা হয় সভরেন গ্যারান্টি, এটা থাকছে। তাতে বোঝা যাচ্ছে যে এলআইসি পলিসি হোল্ডারদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এইবারে কথা একটা জিনিস আসছে, এটা বোঝা গেছে, এটা আমি বড় করে দিলাম যাতে তোমরা দেখতে পারো। সেটা হচ্ছে যে এলআইসি পলিসি, এটা বাজেট ক্লারিফিকেশনে দেওয়া হয়েছে, এলআইসি পলিসিস উইল রিটেন ইটস সভরেন গ্যারান্টি, ফাইন্যান্স মিনিস্টার। এটা কিন্তু গত বছরের প্রপোজাল, এটা এবছরের প্রপোজাল নয়, এবং তখন উনি দাঁড়িয়ে বলে দিয়েছিলেন যে কোনো অসুবিধা হবে না। এবারে একটা কথা তোমাদের জানা দরকার, এলআইসির 100% মালিকানা কিন্তু ভারত সরকারের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তার মধ্যে থেকে ভারত সরকার চাইছেন কিছু অংশের শেয়ার বিক্রি করতে, 74% নয়। এই 74%-র গল্পটা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 74% আসতে পারে ম্যাক্সিমাম, যেটা এখন 49% আছে। এটার সাথে এলআইসির কোনো সম্পর্ক নেই। এলআইসির যেটা সম্পর্ক সেটা হচ্ছে এলআইসির কিছু অংশকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটের মাধ্যমে বিক্রি করবে, এবং তাতে একটা জিনিস জানতে হবে আমাদের, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বহু বছর আগে তার শেয়ার ছেড়েছে এবং বিক্রি করেছে, এবং আমার কাছেও আছে তার শেয়ার। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় ভারতের রিজার্ভ ব্যাংকের পরে গভর্নমেন্ট ব্যাংক বলতে কি বোঝায়, তাহলে তাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নামই বলতে হয়। অর্থাৎ কিনা কোনো কোম্পানির কিছু শেয়ার বিক্রি হলে সেটা প্রাইভেট হয়ে যায় না। একটা প্রশ্ন বড় একটু এডুকেটেড লোক করতে পারেন, তার জন্য আমি এই সেকশনটা তোমাদের দেখাচ্ছি। ওনারা বলতে পারেন যে প্রাইভেট মালিকানা এসে গেলে যখনই মালিকানা উনি আসবে তখন এলআইসির বোনাস কমে যেতে বাধ্য হবে, কেননা এলআইসিতে অনেক মালিকানা এসে যাবে। না, সেটারও একটা প্রোটেকশন আছে, সেই প্রোটেকশনটা তোমরা একটু ভালো করে দেখো। এগুলো টেকনিক্যাল জিনিস, কিন্তু এগুলো এখন জানতে হবে, না জানলে বোকা হয়ে যাবে। এই সেকশনটা বলছে surplus from life insurance business how to be utilized। এলআইসি সম্পর্কে অনেকগুলো সেকশন আছে যেগুলো রেলিভেন্ট, সেগুলো আমরা বেছে বেছে নিয়েছি। বলছে if as a result of any investigation undertaken by corporation, অর্থাৎ যেটাকে বলে ভ্যালুয়েশন, যেটা এভরি ইয়ার হয়, if as a, এখন কোনো কথা বলবে না, পরে অ্যান্সার দেবো। If as a result of any investigation undertaken by the corporation, corporation মানে life insurance corporation, under section 26 any surplus emerges, 95% of such surplus and such higher percentage or such higher percentage 95 এর উপরেও হতে পারে thereof as the central government may approve shall be allocated to or reserved for the life insurance policyholder of the corporation, and after meeting the liabilities of the corporation, if any, which may arise under section 9, the remainder shall be paid to central government, or if the government so directs, be utilized for such purpose and in such a manner as that government may determine। অর্থাৎ কিনা যখন এই 5%টা সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তখন কিন্তু গভর্নমেন্টকে একটা চেক না দিয়ে ওই চেকটাই, যে অ্যামাউন্টটা গভর্নমেন্টের পাওনা হতো, সেটাই সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। সুতরাং আজকে যেই শেয়ার কিনুক, যাই কিনুক না কেন, এলআইসি পলিসি হোল্ডারদের যে টাকাটা, সেটা তারা যেরকম বোনাস হিসেবে পাচ্ছিল পাবে, এবং বাকি টাকাটুকুনি সেটা কিন্তু গভর্নমেন্ট এখন একা পাচ্ছিলেন, সেটা সবাই মিলে পাবে। প্রফিট ফ্রম এনি বিজনেস আদার দ্যান লাইফ ইন্স্যুরেন্স বিজনেস হাউ টু বি ইউটিলাইজড, সেটা তো আমাদের লাগছে না। আচ্ছা, এইবারে একটা জিনিস তোমাদের জানা দরকার, এই সেকশনটারও কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কারণ জানবে যখন পুরো নলেজ নেওয়াটা দরকার। সেই অ্যামেন্ডমেন্টটা কি না, সেই অ্যামেন্ডমেন্টটা গভর্নমেন্ট করলো যে সাবস্টিটিউশন অফ নিউ সেকশন ফর সেকশন 28 সারপ্লাস ফ্রম লাইফ ইন্স্যুরেন্স বিজনেস হাউ টু বি ইউটিলাইজড। এখানে আপনারা খেয়াল করে দেখুন, এখানে পরিষ্কার লেখা রয়েছে, আমি বড় করে দিচ্ছি, যে এই যে সেকশন ফর সেকশন 28 অফ দি প্রিন্সিপাল অ্যাক্ট, সেই অ্যাক্টের কিছু সাবস্টিটিউশন হলো, ফলোইং সেকশন শ্যাল বি সাবস্টিটিউটেড, নেমলি 20/1 if as a result of any investigation undertaken by corporation under section 26 any surplus emerges, 90% or more such surplus, অর্থাৎ 95টা কমিয়ে কিন্তু 90% করা আছে। তার মানে জানা গেল, মোদ্দা কথা, এটা পুরোটা পড়ে দিই, 90% or such surplus as the central government may approve shall be allocated
to be reserved for the life insurance policyholder of the corporation. Such percentage of remaining surplus as the central government may approve shall be credited to separate account maintained by the corporation, and the remainder shall be paid as dividend. The fund available in the account maintained by the corporation under clause B and subsection 1 shall be utilized for such purpose and in such manner as the central government may determine. অর্থাৎ আপনার যে যদি মনে করা যাক 1,00,000 টাকা সারপ্লাস জেনারেট হয়েছে আফটার পেইং ট্যাক্স, এই 1,00,000 টাকার 90 থেকে 95,000 টাকা এটা পলিসি হোল্ডারদের মধ্যে বোনাস হিসেবে ডিস্ট্রিবিউট হবে এবং বাকি 5,000 থেকে 10,000 টাকা, এখন 95 আছে, এটা ইচ্ছে করে 90,000 মানে 90% নামাতে পারে, সেই 5 থেকে 10,000 টাকা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে পেতে পারে অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বলবে সেইভাবে কিন্তু এলআইসি বাকিদের দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ কিনা এই দুটো সেকশন থেকে আপনারা কি বুঝলেন না, এই দুটো সেকশন থেকে বোঝা গেল প্রথমত হচ্ছে যে এলআইসির যে সাম অ্যাসিওর্ড এবং তার বোনাস এটা কিন্তু গ্যারান্টেড টু পে অ্যাজ ক্যাশ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তো আছেই, এটা রিটেন করছে, সেটারও প্রুফ দেখিয়েছে। কি বলছিলাম সেটা হচ্ছে যে সাম অ্যাসিওর্ড এবং বোনাসের গ্যারান্টিটা তো আছেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ বলতে পারে যখনই প্রাইভেট কোম্পানি প্রাইভেট প্লেয়াররা আসবে, মানে প্রাইভেট মানে কি আমি আপনিও থাকবো ওর মধ্যে, তাহলে কি বোনাস কমে যাবে? না, সেখানেও পরিষ্কার বলা আছে যা কিছু খেলা ওই 5-10% এর মধ্যে, বাকিটা কিন্তু একদম প্রোটেক্টেড ফর দ্য পলিসি হোল্ডার। যার জন্য আজকেও পলিসি করে অনুরোধ, এই মার্কেটেও পলিসি করে লোক 7% রিটার্ন পাচ্ছে, যেহেতু ওই পুলের বেনিফিটটা পাচ্ছে। অ্যাকচুয়ালি যারা জানে তারা খুব বড় বড় পলিসি করে, কিন্তু আনফরচুনেটলি আমরা বোঝাতে পারছি না, আমাদের সেই নলেজ নেই বা নলেজ নেওয়ার ইচ্ছা নেই, যার জন্য আমরা লোকের কাছে গিয়ে পৌঁছাতে পারছি না যে দেখুন আজকের ব্যাংকের থেকে আমরা 1.5 গুণ রিটার্ন দিই, সেটা জানেই না আর দেখলো। আচ্ছা, এইটার পরে আমি আর একটা জিনিস তোমাদের দেখাবো, যেটা দেখাও খুব দরকার। সেটা হচ্ছে দেখো আজকের কর্পোরেশনের অবস্থাটা কি তোমাদের জানা দরকার, সেটাও খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমত হচ্ছে এলআইসি ইজ দ্য লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ইন্ডিভিজুয়াল পলিসি হোল্ডার এবং গ্রুপ লাইফ, এই দুটো মিলিয়ে দেখো টোটাল 40 কোটি লোকের পলিসি আমরা করিয়েছি, সুতরাং সেই অর্থে লার্জেস্ট ইন্স্যুরার ইন দ্য ওয়ার্ল্ড। এইবারে দেখা যাক এলআইসির কাছে কি টাকা আছে, এটাও তোমাদের জানা দরকার। দেখো 1956 এ যেটা 62-66 তেও এই টাকাটা ছিল সারপ্লাস ডিক্লেয়ার্ড আফটার ভ্যালুয়েশন ইন ক্রোর্স। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 62 ছিল, তো আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখো 1996 এও 3,219 কোটি টাকা ছিল, সেইটা 2006 হয়ে গেছে 12,463। এবং এটা কতটা বেড়ে গেছে দেখো 2019-এর, এটা আমাদের স্যারের করা 53,211 কোটি টাকা, এটা কি সারপ্লাস, এটা কিন্তু এলআইসির সারপ্লাস। সারপ্লাস মানে হচ্ছে যা কিছু খরচা বাদ দিয়ে তার উপর ট্যাক্স বাদ দিয়ে এই হচ্ছে তোমার এক্সেস অ্যামাউন্ট, যেটাকে বলা হচ্ছে সারপ্লাস। এবারে আমরা দেখতে চাইছি যে এলআইসির ইনকাম কত, কথা বলবে না। দেখো 2014 যেখানে ইনকাম ছিল 3 লাখ, এক মিনিট দেখি এটা কার কীর্তি, 2014 যেখানে 3,80,042 কোটি টাকা ছিল,
সেইটা কিন্তু 2019-এ বেড়ে গেছে প্রায় প্রায় কেন এই ফিগারটা 5,60,784। অর্থাৎ কি না, কর্পোরেশন কিন্তু অনেক ভালো প্রোগ্রেসে রয়েছে। এবং তোমরা যদি দেখো যে লাইফ ফান্ড, যেটা আসল, যেটা মেরুদণ্ড, পলিসি হোল্ডারদের লাইফ ফান্ডের পুল থেকেই দেওয়া হয়, এই লাইফ ফান্ডের পুল কোথায় উঠে গেছে দেখো। লাইফ ফান্ডের পুল কিন্তু দেখো 2006 সালে যেখানে 4,63,000 কোটি টাকা ছিল, সেটা এখন 28,28,000 কোটি। আমরা বলি না যে আপনি লিখুন তো লাইফ ফান্ডটা, এই 28,28,000 কোটি টাকাই কিন্তু শেয়ার হোল্ডারদের বা পলিসি হোল্ডারদের মেন ফান্ড, যেটা থেকে সবকিছু পেমেন্ট করা হয়। সুতরাং এটা কিন্তু ট্রিমেন্ডাস বেড়ে গেছে, এগুলো কিন্তু সাধারণ লোক জানে না। এই যে জিনিসগুলো, এগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো, এগুলো আপনাদের তাদেরকে জানাতে হবে, কারণ লোককে ভুল বোঝাবার লোকের অবস্থা নেই। এবং অ্যাসেট, যে অ্যাসেট আপনারাও জানেন, এই অ্যাসেট বার করতে করতে গভর্নমেন্টের হাত ছেড়ে যাবে। যা যে হিন্দুস্তান বিল্ডিং এর দাম কয়েক লাখ করা আছে, আবার ওখানে নরিমান পয়েন্টে অত বড় যোগাক্ষমত যেমন কিছু কোটি টাকা করা আছে, অথচ এক একটা প্রপার্টির বুক ভ্যালু করা আছে, কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশন সাংঘাতিক বেশি হবে। সেটাতেও দেখা যাচ্ছে যে যেই বুক ভ্যালু অনুযায়ীও 2018-19-এ অ্যাসেট হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত 30,55,613 কোটি। এটা হচ্ছে এমনি অ্যাসেট। এটা কিন্তু এটা ছাড়াও ওই 28,000 কোটি, 28,000 কোটিটা হচ্ছে লিকুইড অ্যাসেট, আর এটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রপার্টি, তার অ্যাসেট গুলো। বোঝা গেছে? এবারে কিছু প্রশ্ন থাকলে করো। প্রাইভেট কোম্পানি রিলেটেড, যেখানে তাদের বিজনেস অত্যন্ত খারাপ করে তারা সব পয়সা নষ্ট করে ফেলেছে, সেই জন্য গভর্নমেন্ট বলছে আগে 49% পর্যন্ত এফডিআই কথাটার মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আগে 49% পর্যন্ত অ্যালাউড ছিল, সেটা 74% হয়েছে। তার সাথে এলআইসির কোনো সম্পর্ক নেই। এলআইসির যেটা ব্যাপার, এলআইসি গভর্নমেন্টের 100% শেয়ারের মধ্যে গভর্নমেন্ট নিজের 5% শেয়ার বিক্রি করতে চাইছে, তারপরেও গভর্নমেন্টের 95% শেয়ার থাকবে। কৌশিক দা বলো। ওকে কৌশিক দা বলো, শুনছি। হ্যাঁ, কাবেরী বলো। কি যে তুমি যদি রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছ, যে লোকটা রাস্তায় হেঁটে যাচ্ছে, যার সাথে তোমার কোনো মিত্রতাও নেই, শত্রুতাও নেই, তুমি যদি কোনো একটা কারুর গায়ে একটু টাচও করো, সেই লোকটা এসে কেন তোমায় পেটায় বলতে পারো? তার কারণ হচ্ছে সে তোমায় ঈর্ষা করে। যার জন্য এখন এলআইসি কে নিয়ে বিভিন্ন লোক বলবে, আবার কেউ কেউ কত রকম ব্যঙ্গোক্তি করেছে, কত কিছু করেছে। আমার একটা পরিষ্কার এটা মানে 49% আছে, ভালো বছর ছিল, সেটা বহু বছর ধরেই ছিল যে ওটা বাড়ানো হবে এবছর বাজেট ওটাকে মানে করে দিয়েছে 74। কিন্তু আমাদের সঙ্গে কিছু নেই, আমাদের তো ফরেন কান্ট্রিজ এর মানে ওর সঙ্গে কোনো রিলেশন নেই, কেন ওটা কলেজ নিয়ে একটু ভদ্রভাবে ভালোভাবে কাজ করতে, কিন্তু সেটাতে কতজন আমাদের ইয়েতে রয়েছে। আজকের এলআইসি প্রোডাক্ট যতটাই ভালো, এলআইসি এজেন্টরা কি ততটা ভালো? পরিষ্কার ক্লিয়ার হয় না। আজকে প্রদ্যুৎ মার্কসিস্ট একজন খুব বড় ব্যক্তিত্ব, উনি বলেছেন একটা মিথ্যা যদি অনেক লোক অনেক দিন ধরে বলে, সেটাই সত্যি বলে প্রতিপন্ন হয়। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে 74% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পরিষ্কার বলা আছে, এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা আসছে কোথায়? প্রাইভেট কোম্পানি। কেন? প্রাইভেট কোম্পানিতে যে টাকা পাম্প করেছে সেগুলো তারা মাইনে হিসেবে ফুর্তি করে মিটিং করে সব টাকা শেষ করে ফেলেছে, যার জন্য তারা মৃতপ্রায় হয়ে গেছে। যখন মৃতপ্রায় হয়ে গেছে তখন কি করবে? এইবার আবার প্রাইভেট কোম্পানিকে বলছে ঠিক আছে তুমি আরো বেশি করে ধার করো। সুতরাং এর সাথে এলআইসির কোনো সম্পর্কই নেই।
এলআইসি সম্পর্ক আছে। গত বছরের ফ্লোর অফ পার্লামেন্টে দাঁড়িয়ে বাজেট সেশনেতে ম্যাডাম সীতারামন ম্যাডাম বলেই দিয়েছিলেন যে এলআইসির গভর্নমেন্টের 100% শেয়ার হোল্ডিং আছে, তার মধ্যে সামান্য কিছু শেয়ার গভর্নমেন্ট বিক্রি করতে চায়, করতেই পারে। আজকে স্টেট ব্যাংকের শেয়ার কত বছর আগে বিক্রি হয়েছে, তখন তো কেউ বলেনি। আজ এলআইসি যেহেতু এত ভালো কাজ করে, সবার চক্ষুশূল। আর আমার কথা হচ্ছে যে যদি তুমি পুরো নলেজটা আজকে যেগুলো দিলাম এগুলো তোমার কাছে যদি থাকে, তুমি পার্টিকে দেখাতে পারবে। আর তোমার যদি নলেজ না থাকে, তুমিই বলবে হ্যাঁ সত্যি তো আমাদের বোধহয় বিক্রি হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে এজেন্টকে এডুকেট করতে হবে। এই অবস্থাতে এখন সবাইকে এডুকেট করার দরকার।